দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আলামিন শিকদার। আলামিন, নগরের কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশি, সেটি একটু জানাবেন এবং জনভোগান্তির বিষয়টিও জানতে চাই। লোপা, চট্টগ্রামের আগ্রাবাদ সব থেকে নিচু এলাকা, সেই জায়গাটিতে আমরা রয়েছি। সেখানে ঠিক একটু যদি পরিস্থিতিটা যদি একটু দেখাতে চাই, আমরা পুরো এই এলাকাটি চারোপাশ, অর্থাৎ বাণিজ্যিক এলাকা বলা হয় এটিকে, এটির চারোপাশ একেবারে পানিতে তলিয়ে গেছে এবং এই দৃশ্য ঠিক শুরু হয় সকাল 8টা থেকেই। কারণ রাতে বৃষ্টি অনেকটা বন্ধ ছিল, বৃষ্টিপাত হয়নি বলা যায়। তবে যখনই ভারী বৃষ্টিপাত শুরু হয়, ঠিক 2 থেকে 3 ঘন্টার ভারী বৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক গতকালকে যে দৃশ্য ছিল একই চিত্র আমরা আবার দেখতে পাচ্ছি, যে 2 থেকে 3 ঘন্টার ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের এই নিচু এলাকাটি। একই অবস্থা চট্টগ্রামের জিসি, ওয়াসার মোড়, ইপিজেড, পাশাপাশি ঈশান মিস্ত্রির হাট একটি জায়গা রয়েছে, সেটি একেবারে পানিতে। সেখান যেই এলাকাগুলোর কথা বললাম, সেখানকার মানুষ কোমর সমান পানিতে তলিয়ে আছে। এই যে জায়গাগুলো, সেগুলোতে অফিসগামী মানুষের যাতায়াত রয়েছে, সেই অফিসগামী মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন অফিসে যাতায়াতের ক্ষেত্রে। এই যে দৃশ্য, সেটি টানা 3 দিনের দৃশ্য। যদিও গতকাল রাতে যখন বৃষ্টিপাত বন্ধ হয়, কিছুটা কমে আসে একেবারে বলা যায়, সেই সময়টিতে আমরা পানি নামতে দেখেছি। সকাল নাগাদ জোয়ারের সাথে সাথে আমরা যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু একেবারে নগরীর ঠিক আগের অবস্থায়, অর্থাৎ গত 2 দিনের যে দৃশ্য ছিল একই অবস্থায় ফিরে গেছে। গত 24 ঘন্টায় আবহাওয়া অফিসের রেকর্ড করা বৃষ্টিপাতের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 394.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা এই যে বৃষ্টিপাতের যে রেকর্ডের কথা বললাম, সেটি গত কয়েক বছরে এমন দৃশ্য দেখা যায়নি। আবহাওয়া অফিসের রেকর্ড সেটাই বলছে। এই যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে শুধুমাত্র এই এলাকাগুলোতে আমরা যে রিক্সাগুলো দেখছি, সেই রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলতে পারছে না। সবগুলো যানবাহন, অর্থাৎ যেগুলো আমরা দেখি যে ইঞ্জিন চালিত, সেগুলোর বন্ধ হয়ে রয়েছে, বিকল হয়ে গেছে এই সকল স্থানে আসতে গিয়ে। আর এই যে অবস্থা, সেই ভোগান্তি বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে পুরো চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, সেখানকার মানুষের আমরা আলামিন দেখেই বুঝতে পারছি জনভোগান্তি কোন পর্যায়ে পৌঁছেছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার বান্দরবানে যেতে চাই, বাটিং মামার কাছে। বাটিং, এই মুহূর্তে বান্দরবানের কি অবস্থা দেখছেন? পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদের সরিয়ে নিতে প্রশাসন কি ধরনের তৎপরতা নিয়েছে? লোপা, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনার ঘন্টাখানিক কিন্তু কিছুটা বন্ধ ছিল, এই মুহূর্তে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে মাঝারি থেকে আবার ভারী বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আপনি দেখেন যে সাঙ্গু নদীর পানি কিন্তু বিপদ সীমার কাছাকাছি বয়ে যাচ্ছে এবং এখনও বৃষ্টিপাত হচ্ছে। আজকে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি যে 309 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আপনি উজানে, অর্থাৎ থানচির, রুমা, রংছড়ির দিকে এখনও বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং ওখানকার এলাকায় যে সংখ্য পাড়ের যারা বসবাস করছে, তাদের কিন্তু আসলে জীবন খুব দুর্বিষহ অবস্থা। কারণ এই নৌকা ছাড়া কিন্তু তাদের চলাফেরা করা একেবারে দুরূহ ব্যাপার। ওখানে কোনো সড়ক যোগাযোগ নাই। আর পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছে, তাদেরকে জেলা প্রশাসকের তরফ থেকে মাইকিং করা হয়েছে। তাদেরকে পাহাড়ে পাদদেশে যে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পুরা বান্দরবান পার্বত্য জেলায়। এবং আপনার যারা দুর্গম এলাকায় যে যারা ঝুঁকিতে বসবাস করছে, তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধের পাশাপাশি তারা শুকনো খাওয়ার এবং সন্ধ্যাকালীন খিচুড়ি খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং যতটুকু পারে প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সেবা দিয়ে যাচ্ছে এবং তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমাদের অনেকেই কিন্তু এখনো অসচেতনতার কারণে তারা অনেকেই কিন্তু সেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, অনেকেই কিন্তু যেতে চাচ্ছে না, তাদের নিজস্ব ঘর বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না। এটিও একটা খুব
চিন্তার বিষয় যে পাহাড়ের পাদদেশে যারা বাস করছে তারা আসলেই সরে যেতে চাচ্ছে না অনেকেই। লোপা। বাটিং আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।